আমরা আবার আগের কথাই বলে নিলাম, আমরা তোমাদের সাথে আজকে বোর্ড কোশ্চেন সলভ করব। আজকে আমরা প্রথমে ঢাকা সকল বোর্ড কোশ্চেন 2020-এর অবজেক্টিভ সলভ করব, সকল বোর্ড কোশ্চেন 2017-র অবজেক্টিভ সলভ করব। দুইটা অবজেক্টিভ শেষ হওয়ার পরে আমরা সাবজেক্টিভ নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা আজকে চেষ্টা করব অবজেক্টিভ সাবজেক্টিভ শেষ না হওয়া পর্যন্ত আমরা চালাবো, যতক্ষণ না পর্যন্ত দুইটার অবজেক্টিভ সাবজেক্টিভ শেষ হয়। সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে দাঁড়াও, সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে দাঁড়াও, আমার সাথে সাথে তোমরাও সলভ করবে। ঠিক আছে, আমাদের এই করোনাকালীন সময়ে তোমরা অনেকে ঝিমিয়ে গেছো, সেজন্য আসলে আমাদের এই প্রকল্পটা চালু করা। এই প্রকল্পের মধ্যে আমরা তোমাদেরকে হাতে ধরে ধরে অবজেক্টিভ আর সাবজেক্টিভ দুইটা বোর্ড কোশ্চেন গুলি, অন্তত যেগুলি জটিল জটিল বোর্ড কোশ্চেন সেগুলি একদম হাতে ধরে ধরে করে দিব, যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বোর্ড কোশ্চেন 2020-এর অবজেক্টিভ পার্টটা সলভ করি। প্রথমে কি লেখা আছে, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হয়, তড়িৎ প্রবাহ যদি 20 অ্যাম্পিয়ার হয়, তাহলে রোধ কত? এটা কোনো অঙ্কের কাতারে পড়ে। ঠিক আছে, খেয়াল করে দেখো কি কি দেওয়া আছে এখানে। 220 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে আই। তাহলে বিজ্ঞানী ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি বাচ্চারা বলো তো? ভি ইকুয়াল টু কত? আই আর। তাহলে এখান থেকে আমরা যদি কি নিই বলতো, আর এর মান বের করতে চাই, তাহলে ভি বাই কত বলতো? আই। তাহলে ভি এর ভ্যালু দেওয়া আছে 220 আর আই এর ভ্যালু দেওয়া আছে কত বলতো? 20। ঠিক আছে, তাহলে এটা যদি সলভ করি তাহলে আমাদের কত দাঁড়াইতেছে বলতো? 11 ওহম। তাহলে অ্যানসারটা হচ্ছে গ। কারো কোনো প্রবলেম আছে? সবাইকে ক্যালকুলেটর নিয়ে হাজির হতে বলেছি আমি, কারণ আমরা এখন সলভ করছি। আমি প্রথম অঙ্কটা আমি সলভ করে দিলাম, এরপরের বেশিরভাগ অঙ্ক আমরা তোমাদের দিয়ে সলভ করে নিব। ঠিক আছে, তাহলে আশা করি সবাই ক্যালকুলেটর নিয়ে হাজির হয়ে গিয়েছো। সবাইকে আমার এই অঙ্কটা বুঝেছো? এরকম কি কোনো পাপি আছো যে এই অঙ্কটা বুঝো নাই? এরকম কি কোনো পাপি আছো যে অঙ্কটা বুঝো নাই? ফাহিম একটা প্রশ্ন করেছে আমাকে যে স্যার হাঁটলে কি কাজ হয়? ফাহিম, হাঁটলে কাজ হয় নাকি না হয় আমরা ক্লাসের শেষে বলে দিব, তুমি ক্লাসের শেষ পর্যন্ত থাকো আমার সাথে, ইনশাল্লাহ এটার উত্তর পেয়ে যাবে। তাহলে চলো আমরা যে কথা বলছিলাম তোমাদের সাথে, চলো শিক্ষার্থীরা আমরা যেই কথা তোমাদের সাথে বলছিলাম সেটা হচ্ছে, আমরা এই অঙ্কটা করলাম। আশা করি এটা নিয়ে আশা করি আর কারো সমস্যা হবে না। 2 নাম্বার অঙ্কটার দিকে আসো। কি বলা হয়েছে, এটা রাজশাহী ঢাকা বোর্ডেরও একটা অঙ্ক। এখানে বলা হয়েছে দুইটা রোধ, 3টা রোধ বিশিষ্ট একটা বর্তনী দেওয়া আছে। এখানে খুব সুন্দর করে একটা প্রশ্ন করেছে, বর্তনীতে তড়িৎ প্রবাহ কত? তাহলে নূর স্যার তোমাদেরকে স্পষ্ট শিখিয়েছিল, কোন বর্তনীর যখন তড়িৎ প্রবাহ বের করতে হয়, বর্তনীর তড়িৎ প্রবাহের সূত্র পৃথিবীতে একটাই। বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করার সূত্র পৃথিবীতে একটাই, আই ইকুয়াল টু ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আর হচ্ছে কি পুরো বর্তনীর তুল্য রোধ, আর স্মল আরটা হচ্ছে বর্তনীর অভ্যন্তরীণ রোধ। এখানে বর্তনীর কোনো অভ্যন্তরীণ রোধ নেই, সেহেতু আমরা আর ইকুয়াল টু 0 ধরতে পারি। এবং যেহেতু বর্তনীটার মধ্যে এই দুইটা রোধ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো বাচ্চারা। এখানে যখন আমি আই পরিমাণ তড়িৎ দিলাম, এই আই তড়িৎটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে I1, এটা হচ্ছে কি বলতো? I2। এটা হচ্ছে I1, এটা হচ্ছে কি I2। এই I1 এবং I2 মিলিত হয়ে আবার I এ রূপান্তরিত হলো। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, কখনো যদি তড়িৎ দুই ভাগে ভাগ হয়ে যায়, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম কখনো যদি তড়িৎ দুই ভাগে ভাগ হয়, তখন তোমরা বুঝে নিবে এটা হচ্ছে কি বলতো? সমান্তরাল বর্তনী। আর যখন তড়িৎ কোনো ভাগে ভাগ হবে না, তখন আমরা বুঝে নিব সেটা সিরিজ বর্তনী। তাহলে দেখো এখানে তড়িৎ ভাগ হয়েছে, সেহেতু এই দুইটা সমান্তরালে আছে, এই দুইটার পরিবর্তে আমরা কয়টা রোধ পাবো? একটা রোধ পাবো। সেই একটা রোধের সাথে এই রোধটা কিভাবে আছে? অবশ্যই সিরিজে যুক্ত আছে। ঠিক আছে, অর্থাৎ বর্তনীটাকে যদি আমি চিন্তা করি যে 1 ওহম আর 1 ওহম, আমরা তোমাদেরকে ছোটকাল থেকে একটা জিনিস শিখিয়ে আনছি, বাচ্চারা অবজেক্টিভ সলভ করার জন্য কিছু টেকনিক ইউজ করতে পারলে আমাদের অবজেক্টিভ সলভটা আরো সহজ হয়ে ওঠে। যেমন এইখানে আমরা কি করব, দেখো 1 ওহমের যেহেতু দুইটা সমান্তরালে রোধ আছে, আমরা বলেছিলাম যদি n সংখ্যক রোধ, একই মানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তুল্য রোধ হবে আর বাই এন। তুল্য রোধ হবে কি বলতো? আর বাই এন। এন সংখ্যক একই মানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তুল্য রোধ হবে আর বাই এন। ঠিক একই রকম দুইটা কি একই মানের রোধ সমান্তরালে যুক্ত আছে, তাহলে 1 ওহম আর 1 ওহম এই দুইটা মিলে তুল্য রোধ কত তৈরি করবে বলতো? 1/2 মানে হাফ ওহম। অর্থাৎ তারপরে বর্তনীর ওই অংশটুকুর চেহারাটা কি এরকম হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আরপি, ওই দুইটার পরিবর্তে একটা হাফ ওহম।
আর এইটা হচ্ছে কি বলতো 1 ওহম। এখন এই দুইটা রোধের মধ্যে দিয়ে কি একই তড়িৎ যাচ্ছে না? এই দুইটা রোধের মধ্যে দিয়ে কি যাবে বলতো? একই রকম তড়িৎ যাবে। সেহেতু আমরা বলতে পারি এই দুইটা সিরিজে আছে, অর্থাৎ এই পুরো বর্তনীটা সলভ করলে আমরা যে তুল্য রোধটা পাবো, এই পুরো বর্তনীটাকে সলভ করলে আমরা যে তুল্য রোধটা পাবো, সেই তুল্য রোধটা হবে কত বলতো? আরএস। এবং সেই আরএস এর মানটা কত বলতো? 1.5 ওহম। যেহেতু হাফ এবং 1 যোগ করলে 1.5 পেয়ে যাব। তাহলে পুরো বর্তনীর তড়িৎ প্রবাহের সূত্র আর প্লাস আর না লিখে আর এস প্লাস আর লিখতে পারি, যেহেতু পুরো বর্তনীর লাস্টের আউটকামটা হচ্ছে কি বলতো? তারা সিরিজে যুক্ত আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো বাচ্চারা, তাহলে এখান থেকে আমরা ই বাই আর এস এর মান, ই এর মান দেওয়া আছে এখানে আমার কত বলতো? 6 ভোল্ট। আর এস এর মান কত দেওয়া আছে? আর এস এর মান কত দেওয়া আছে? 1.5। তাহলে 6 কে যদি আমরা 1.5 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে বলতো? 4 ওহম। ক্যালকুলেটর ছাড়াই আমাদের সূত্র হয়ে গেল 4 এম্পিয়ার। সরি, ওহম না, তড়িৎ প্রবাহের একক হবে কি বলতো? এম্পিয়ার। কোন শিক্ষার্থী কি আছো এই অঙ্কটা পারো নাই? দয়া করে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ঠিক আছে, যারা অঙ্কগুলো পারো তারাও দেখো, যারা অঙ্কগুলো পারো না তারা তো অবশ্যই দেখবে। অর্থাৎ আমরা কিন্তু আজকে যারা অঙ্কগুলি পারেই না, মনে করলা যে চলতরিৎ কিছুই পারে না, তাদেরকে টার্গেট করেছি। অর্থাৎ আমি কিন্তু দেখছই মানে একদম বেসিক থেকে শুরু করেছি, একদম জিরো থেকে শুরু করেছি। আমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে আস্তে আস্তে সলভ করে আগাবো। তাহলে যারা পারো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা চাইলে তোমরা এটা আবার দেখতে পারো। আর যদি তোমরা মনে করো যে না দেখার দরকার নাই, তাহলে তোমরা ভেজালের মধ্যে পড়বে, তোমাদের এটা ঠিক হবে না। সেহেতু তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা পারো তারাও দেখো, আর যারা পারবা না তারা তো ডেফিনেটলি দেখবে। ঠিক আছে, তাহলে আশা করি আমার কথা শুনতে পাচ্ছ এবং স্পষ্ট বোর্ড দেখতে পাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা এইভাবে নির্ণয় করলাম। পরের অঙ্কটার মধ্যে দেখো, তাপমাত্রা বাড়ালে, জি জি বলেন। স্যার I1 আর I2 বের করাটা একটু দেখায় দেন এই ম্যাথের সাথে। মানে এই অঙ্কটার মধ্যে কিভাবে আমরা I1 I2 বের করতে পারবো, বিষয়টা কি এরকম যে I1 কত হবে, I2 কত হবে, এটা? হ্যাঁ জি হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, হ্যাঁ অবশ্যই দেখিয়ে দিব, কেন দেখাবো না। তাহলে এখানে আমার কিন্তু প্রশ্নে I1 I2 চায় নাই, তাইলে এখানে আমাদের অনুরোধের সন্ধ্যা চলতেছে, ঠিক আছে, রিকোয়েস্ট অনুযায়ী আমরা I1 বের করতে চাই। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তাহলে I1 যখন বের করব, তোমার কি বুঝতে বাকি আছে I1 আর I2 পরস্পর সমান্তরালের রোধ, সমান্তরালের তড়িৎ? এটা তো আমার বুঝতে বাকি নাই যে এরা পরস্পর কিভাবে যুক্ত আছে বলতো? সমান্তরালে। যেহেতু এই দুইটা রোধ সমান্তরালে যুক্ত আছে, সেহেতু এদের মধ্যে দিয়ে কি হয়েছে বলতো? তড়িৎটা দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে যদি কখনো তড়িৎ দুই ভাগে ভাগ হয় তখন বুঝে নিবা সমান্তরালে যুক্ত আছে। তাহলে তড়িৎ প্রবাহ, কখনো যদি কোনো শাখার কোনো ব্রাঞ্চের তড়িৎ প্রবাহ আমাকে বের করতে বলে, কখনো যদি কোনো শাখা বা কোনো ব্রাঞ্চের তড়িৎ প্রবাহ আমাকে বের করতে বলে, তখন আমরা কি করব? তখন আমরা তড়িৎ প্রবাহের সূত্র লিখবো I ইকুয়াল টু ভি বাই কত? আর। I ইকুয়াল টু কত? ভি বাই আর। তাহলে এখন আমার যেহেতু এই শাখার তড়িৎ আমি নির্ণয় করব, তাহলে এই শাখার তড়িতের মানটাকে আমরা কি হিসাবে চিন্তা করলাম? I1 হিসাবে চিন্তা করলাম। এবং মজার বিষয় খেয়াল করে দেখো, এই শাখার যে তড়িৎটা আছে, এই I1 যার মধ্য দিয়ে যাচ্ছে তার দুই প্রান্ত বলতে এটাকে একটা প্রান্ত, এটাকে আরেকটা প্রান্ত ধরলাম। তাহলে এই দুইটা প্রান্তের বিভব পার্থক্যকে আমি কি ধরে নিলাম? ভি ধরে নিলাম। আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করে দেখো, এই I1 তড়িৎ 1 ওহম ছাড়া কারো মধ্যে কি যাচ্ছে? কারো মধ্যে যাচ্ছে না। সেহেতু I1 তড়িৎ শুধুমাত্র একটা রোধের মধ্য দিয়েই যাচ্ছে। তাহলে আমাদের সূত্রের যে সূত্র, তড়িৎ প্রবাহ বের করার যে সূত্র, সেটা হচ্ছে I ইকুয়াল টু ভি বাই আর। এই ভি বলতে আমরা বুঝবো কি? ভি এর কথাটা পরে চিন্তা করবো, আগে আর এর কথাটা চিন্তা করি। I ইকুয়াল টু ভি বাই আর, এই সূত্রটার মধ্যে আমরা দেখব এই I1 তড়িৎটা কার কার মধ্য দিয়ে গেছে। আমি দেখলাম এই I1 তড়িৎটা শুধু 1 ওহম, এটাকে আমরা R1 ধরে নেই, শুধুমাত্র 1 ওহম রোধের মধ্য দিয়ে গেছে। সেহেতু আমরা এই আর বলতে আমরা শুধু R1 কনসিডার করব। যদি এমন হতো এখানে আরো একটা রোধ সিরিজে থাকতো, মনে করলো এখানে আরেকটা রোধ আছে, তাহলে এই I1 তড়িৎটা এটার মধ্য দিয়েও গেছে, এটার মধ্য দিয়েও গেছে, তখন হইতো আর কি, যদি হইতো আর কি, তখন আমরা কি করতাম? এই দুইটার তুল্য রোধ ইউজ করতাম। সামনে অনেক আসবে, আমরা শিখাবো। তাহলে আমরা যে কথা বলতে যাচ্ছিলাম, আবারও বলি, খুব মনোযোগ দিয়ে কথা শুনো। কথাগুলি একবার দুইবার না, কয়েকবার বলবো আমরা। সেহেতু তোমরা যদি কয়েকবার শুনো, আশা করি কারো সমস্যা থাকবে না। আবারও বলি, আমরা তড়িৎ নির্ণয় করার এই সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এই সূত্র কখন ইউজ করব? আর I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, এই সূত্র কখন ইউজ করব এটা কিন্তু জানতে হবে তোমাদের। আমরা বারবারই বলেছি
এই সূত্রটা শুধুমাত্র বর্তনীর, এই সূত্রটা শুধুমাত্র কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ বললে আমরা এই সূত্রটা ডিরেক্টলি ইউজ করব। আর যদি বর্তনীর তড়িৎ প্রবাহ না বইলা কোনো ব্রাঞ্চের কোনো শাখার তড়িৎ প্রবাহ বলে, তাহলে আমরা কি করবো বলতো, তখন আমরা চেষ্টা করব যে না একটা শাখার তড়িৎ প্রবাহ বলতে আমরা কি করব, এরকম একটা কনসেপ্ট চিন্তা করব। আমার কথা কি তোমরা বুঝতেছো বাচ্চারা? আচ্ছা, তাহলে এই সূত্রটার মধ্যে প্রথমে কার কথা চিন্তা করব, বিভব না রোধ? প্রথমে রোধের কথা চিন্তা করব। তাহলে I1 তড়িৎটা কার মধ্য দিয়ে যাচ্ছে? I1 তড়িৎটা শুধুমাত্র R1 রোধের মধ্য দিয়ে যাচ্ছে, সেহেতু আমরা I1 = V/R1 লিখলাম। এখন ভিটা কি? ভিটা হচ্ছে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। খেয়াল করে দেখো, R1 এর দুই প্রান্ত বলতে আমরা এই দুই প্রান্ত বুঝবো, R1 এর দুই প্রান্ত বলতে আমরা এই দুই প্রান্ত বুঝার কথা। কিন্তু মজার বিষয় কি, নূর স্যার তোমাদের বারবার একটা কথাই শেখানোর চেষ্টা করতেছে, সেটা হচ্ছে কি, যদি কখনো কোন রোধ সমান্তরালে যুক্ত থাকে তাহলে বিভব পার্থক্য কমন হয়। যদি কোন রোধ সমান্তরালে যুক্ত থাকে তবে বিভব পার্থক্য কমন হয়। আর যদি কখনো কোন রোধ সিরিজে যুক্ত থাকে তাহলে তড়িৎ প্রবাহটা কমন হয়। তাহলে যেহেতু এই 1 ওহম রোধটা এই 1 ওহম রোধের সাথে সমান্তরালে যুক্ত আছে, সেহেতু এই 1 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য যেই কথা, এই যে এই 1 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কি আলাদা কিছু হবে? আলাদা হবে না। কেন? কারণ আমরা জানি সমান্তরালে থাকলে বিভব পার্থক্য সেম হয়, আর সিরিজে থাকলে তড়িৎ প্রবাহ কি হয়, সেম হয়। তাহলে যেহেতু এই 1 ওহমের সাথে এই 1 ওহমটাও কেমনে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত আছে, সেহেতু আমার যদি কখনো এই 1 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কেউ জিজ্ঞেস করে, তবে আমি তুল্য রোধের অর্থাৎ সমান্তরালে যে তুল্য রোধটা থাকবে সেটার বিভব পার্থক্য বুঝে নিব। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আরো সহজ করে দিব, কোনো সমস্যা নেই, আরো সহজ কথা আছে। কি কথা? খেয়াল করে দেখো, নূর স্যার আবার প্রথম থেকে বলতে চাই। নূর স্যারের কাছে বলছে এই I1টা আমাকে বের করে দাও। তাহলে যেহেতু I1টা কোনো বর্তনীর তড়িৎ না, তখন নূর স্যার দেখবে এই I1 বের করতে যাওয়ার সময় I1 = V/ কত, R1। কেন? কারণ এই I1 এই R1 ছাড়া কারো মধ্য দিয়ে যায় না। ঠিক আছে? আচ্ছা, এখন যখন আমি এই বিভব পার্থক্য বের করতে যাব তখন দেখব আমি যেই রোধটা নিতেছি অর্থাৎ R1, আমি দেখব এই R1 এর সাথে কেউ সমান্তরালে আছে কি নাই। খেয়াল করে দেখলাম এই R1 এর সাথে এই R2টা কেমনে আছে, সমান্তরালে আছে। সেহেতু কখনো যদি এভাবে বিভব পার্থক্য বলে সমান্তরালে যদি কেউ যুক্ত থাকে, তাহলে বিভব পার্থক্য হবে I * কত বলতো, RP। সমান্তরালে যুক্ত থাকলে বিভব পার্থক্য হবে তুল্য রোধের বিভব পার্থক্য। আর যদি সিরিজে যুক্ত থাকতো, যেমন আমি যদি এই 1 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য ধরতাম, তখন দেখো এই 1 ওহমের দুই প্রান্তে কিন্তু আর কেউ নাই। যেহেতু এই 1 ওহমের দুই প্রান্তে আর কেউ সমান্তরালে যুক্ত নাই, সেহেতু এটার বিভব পার্থক্য বাইর করার সময় আমরা শুধু V = IR3 সূত্র ইউজ করব। এই রোধটার সাথে যেহেতু কোন রোধ সমান্তরালে নাই, সেহেতু এই রোধের বিভব পার্থক্য বললে I = IR3 ইউজ করব। কিন্তু যখন আমরা R1 এর কথা বললো, তখন R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বাইর করার সময় আমরা V = কি ধরলাম বলতো, I * RP ধরলাম। কথা কি ক্লিয়ার হয়েছে? আমার এই কথাটা কে বুঝো নাই এরকম কেউ আছো বলতো? খুব চমৎকার ক্লাস নিব আজকে, আমি বললাম একদম বেসিক থেকে শুরু করেছি, একদম শুরু থেকে শুরু করেছি, তার মানে কোনো কিছু কিন্তু বাদ দিব না। সেহেতু তোমাদের যেই বন্ধু বান্ধবরা এখনো ক্লাসে উপস্থিত হয় নাই, যারা মনে করতেছে ক্লাস না করলেও চলবে, তাদেরকে কিন্তু তোমরা জানাই দিতে পারো, মেনশন করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো যে না চমৎকার ক্লাস হচ্ছে। চলো একটু আগাই, তোমাদেরকে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য, অর্থাৎ তোমরা যারা ঝিমায় পড়ছো তাদেরকে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য আমরা এই প্রজেক্ট শুরু করছি। আমরা এই প্রজেক্ট নিয়ে থামবো না। আজকে চলতরিতের চেষ্টা করব যতটুকু পারি সমাধান করে দিতে, আবার আগামী দিনও সমাধান করব। তার মানে তোমাদেরকে মোটামুটি একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করছি আমি, আমাকে একটু সাহায্য করো। তোমাদের সবার যেই বন্ধু বান্ধবরা আছে তাদের সবাইকে একটু বলো যে না ক্লাস করতে হবে। ওকে ডান। তাহলে এই কথাটা নিশ্চয়ই বুঝেছো। তাহলে এখন আমরা তড়িৎ প্রবাহ বের করেছিলাম কত এম্পিয়ার মনে আছে তোমাদের? 4 এম্পিয়ার। আর আরপির মানটা কত? আরপির মানটা হচ্ছে হাফ। আরপির মানটা হচ্ছে হাফ। তাহলে এখানে এই যে এই বিভব পার্থক্যটা কত হবে বলতো? 2 ভোল্ট। তাহলে এই বিভব পার্থক্য যদি 2 ভোল্ট হয় আর R1 এর মান কত দেওয়া আছে? 1 এম্পিয়ার, 1 ওহম, তাহলে I1 এর মানটা কি হবে? 2 এম্পিয়ার না? দেখো বুঝছো কিনা? যে প্রশ্ন করেছিলে সে কি বুঝতে পেরেছো? সে কি বুঝতে পেরেছো? জি স্যার।
ওকে ডান। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করতাম এই 1 ওহমের মধ্য দিয়ে কত তড়িৎ গেছে, বাচ্চারা খুব খেয়াল করো, 1 ওহম এর মধ্য দিয়ে কত তড়িৎ গেছে আমি জানতে চাইছি তোমার কাছে। তাহলে তুমি কি করবে, আগে বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ দিবা, আগে বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ দিবা, তড়িৎ দিয়ে দেখলা এই আইটা আইসা এইখানে দুই ভাগে ভাগ হয়েছিল, কিন্তু সেই আইটা মিলা আবার কি আই এ রূপান্তরিত হয়েছে না। তার মানে এই 1 ওহমের মধ্য দিয়ে বর্তনীর তড়িৎ ছাড়া অন্য কেউ কি গেছে, যায় নাই। তার মানে আমাকে যদি বর্তনীর তড়িৎ বের করতে বলে তারপরেও 4 এম্পিয়ার, আমাকে যদি এই 1 ওহমের মধ্য দিয়ে অর্থাৎ কি R3 এর মধ্য দিয়ে তড়িৎ বের করতে বলে তারপরেও কত এম্পিয়ার, 1 এম্পিয়ারই বের করতে হবে, 4 এম্পিয়ারই বের করতে হবে। কথা কি ক্লিয়ার? ধন্যবাদ তোমাকে। আচ্ছা তারপরে আগাই একটু আমি, দেখো কি বলছি, যে কোনো সমস্যা, আজকে কোনো বকাঝকা হবে না, আজকে কোনো চিৎকার চেঁচামেচি হবে না, যে কোনো সমস্যা একবার বুঝাইছি তারপরেও বুঝো নাই আমাকে বলো যে স্যার এটা কি হয়েছে আবার বলেন, কোনো সমস্যা নেই, আজকে বকাঝকা করবো না, মুড ভালো। আসো, তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়? আচ্ছা খেয়াল করো বাচ্চারা, বর্তনীর তড়িতের সাথে, তড়িৎ প্রবাহের সাথে তাপমাত্রার ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, কিন্তু তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক আছে। কথা বুঝছো নি? তোমার বডির সাথে তোমার আম্মার বডির কোনো সম্পর্ক নাই, কিন্তু তোমার একটা চটকনা দিলে তোমার আম্মাও কিন্তু ব্যথা পায়। কথা বুঝছো নি? তাইলে বিষয়টা কিন্তু ওইরকমই। তার মানে তড়িতের সাথে ডিরেক্টলি তাপমাত্রার কোনো সম্পর্ক নাই, কিন্তু তড়িতের সাথে রোধের একটা সম্পর্ক আছে। তড়িতের সাথে রোধটা কি ব্যস্তানুপাতিক, তাহলে তড়িৎ যদি চেঞ্জ, রোধ যদি চেঞ্জ করি তাহলে তড়িৎও চেঞ্জ হবে, বিষয়টা ওইরকমই। তাহলে তাপমাত্রার সাথে সম্পর্কটা কার আছে? তাপমাত্রার সাথে সম্পর্কটা আছে হচ্ছে রোধের। ঠিক আছে, আমরা হিসাব নিকাশ করে দেখছি তাপমাত্রার সাথে রোধের দুই ধরনের সম্পর্ক আছে, একটা সম্পর্ক পরিবাহীর জন্য, আরেকটা সম্পর্ক অর্ধপরিবাহী প্লাস অন্তরকের জন্য। একটা সম্পর্ক পরিবাহীর জন্য, আরেকটা সম্পর্ক অর্ধপরিবাহী প্লাস অন্তরকের জন্য। আমরা হিসাব নিকাশ করে দেখছি পরিবাহীর যদি তাপমাত্রা বাড়াই তাহলে রোধও বাড়ে, পরিবাহীর যদি তাপমাত্রা বাড়াই তাহলে রোধও বাড়ে। অর্থাৎ কি বলতো, তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়বে, তাপমাত্রা কমাইলে রোধ কি কমবে। আর অর্ধপরিবাহী আর অন্তরকের ক্ষেত্রে উল্টা ঘটনা, অর্ধপরিবাহী আর অন্তরকের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াই তাহলে রোধ কি করে কমে। তাহলে স্পষ্ট বুঝতে পারতেছো, রোধ যদি বাড়ে, কোথাও যদি রোধের পরিমাণ বৃদ্ধি পায় তাইলে সেইখানে কি হয় বলতো, তড়িৎ প্রবাহ কি করবে, কমবে। কোথাও যদি রোধের পরিমাণ কমে তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কি করবে, বাড়বে। কেন? কারণ রোধ আর তড়িৎ পরস্পরের সাথে কি সম্পর্ক আছে? রোধ আর তড়িৎ পরস্পরের সাথে কি সম্পর্ক আছে? পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাইলে খেয়াল করে দেখো বাচ্চারা, তার মানে কখনো যদি আমি পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সাথে কার কার সাথে সম্পর্ক, তাপমাত্রার সাথে কিন্তু রোধের ডিরেক্টলি কোনো, তড়িতের ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, তাহলে তাপমাত্রার সাথে কার সম্পর্ক আছে? তাপমাত্রার সাথে রোধের ডিরেক্টলি কোনো সম্পর্ক না থাকলেও তাপমাত্রার সাথে, তড়িতের ডিরেক্টলি কোনো সম্পর্ক না থাকলেও তাপমাত্রার সাথে কার সম্পর্ক আছে বাচ্চারা বলো তো? তাপমাত্রার সাথে সম্পর্ক আছে হচ্ছে কার বলতো, রোধের। তাহলে রোধের সাথে আবার তড়িতের সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তার মানে কখনো যদি তুমি দেখো যে কোনো একটা পদার্থের পরিবাহী হয় তাহলে তার তাপমাত্রা বাড়াইলে রোধও বাড়বে, এবং সেই সম্পর্কটাও আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে নাকি জানি না, আর ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ডেল থিটা, মনে আছে নি? শেষ ইকুয়াল টু আদি ইন্টু 1 প্লাস সহগ ডেল থিটা, নূর স্যারের বিখ্যাত সমীকরণ, অবশ্যই মনে থাকা উচিত, অবশ্যই মনে থাকা উচিত। তাহলে যখন আমরা এটা শিখিয়ে দিলাম তোমাকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, এখান থেকে আমরা কি বলতে পারি? আমাকে প্রশ্ন করছে কি তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বাড়বে, তাহলে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী আর অন্তরকের থিটার মান বাড়ে, থিটার মান বাড়লো মানে তাপমাত্রা বাড়লে রোধের মান কমে, রোধের মান কমলে তড়িৎ প্রবাহ বাড়ে। তাহলে সাধারণত অন্তরকের তড়িৎ প্রবাহের পরিমাণ বাড়লেও, অন্তরক মানে কি তার মধ্য দিয়ে তড়িৎ যাবে না, তার মধ্য দিয়ে কি যাবে না, তড়িৎ যাবে না। তার মানে অন্তরকের কথা লিখছি কারণ অবজেক্টিভে আসতে পারে, ঠিক আছে, কিন্তু অপশনের মধ্যে সাধারণত অন্তরক দেওয়া থাকবে না, কারণ অন্তরকের মধ্যে তো তড়িৎ যায়ই না, অনেক উচ্চ তাপমাত্রায় যায়, প্লাজমা অবস্থায় যায়, কিন্তু পৃথিবীতে তো আমি প্লাজমা অবস্থা সৃষ্টি করতে পারবো না, সেজন্য অন্তরক লিখছি, কিন্তু অপশনে অন্তরকের মতো কেউ থাকবে না। তাহলে কে থাকবে? অর্ধপরিবাহী থাকবে। অর্ধপরিবাহী কে কে শিখিয়েছিলাম? অর্ধপরিবাহী সিলিকন,
কার্বন জার্মেনিয়াম, মনে আছে নি? সিলিকন কার্বন জার্মেনিয়াম, ঠিক আছে। এই টাইপের কেউ থাকবে, দেখো কে আছে? তামা আছে না, সে পরিবাহী। লোহা আছে না, সে পরিবাহী। জিঙ্ক আছে না, সে পরিবাহী। নূর স্যার কি মিথ্যা কথা বলে? নূর স্যার সত্যবাদী। মিলছে নি? দেখ, কঠিন লাগছে নি বাচ্চারা? বলো বলো তো, কার কাছে কঠিন লাগছে বলো? এরকম কি কেউ আসো যে বুঝো নাই? এরকম কি কেউ আসো যে বুঝো নাই? দেখতে চাই তাকে আমি। ওকে, ডান। ই তো বিভব না, হ্যাঁ ই ই এক ধরনের বিভব। ই এক ধরনের বিভব, ই হচ্ছে এক ধরনের তড়িৎচালক শক্তি। দয়া করে আমাকে, তোমরা যারা জুমে যুক্ত আছো তারা দয়া করে মাইক্রোফোনে প্রশ্ন করো। মানে কমেন্টে প্রশ্ন লিখলে তো আমরা আসলে পইরা তোমাদের উত্তর দেওয়ার জন্য একটু কষ্ট। এমন কোন বস্তু বা পদার্থ আছে যার কোনো রোধ নাই? সাধারণত যে সকল বস্তু বস্তু তাদের রোধ তো থাকবেই। বস্তু না হইলে রোধ থাকবে না, বস্তু হইলে অবশ্যই তার কম হোক বেশি হোক রোধ থাকবে। তবে আমরা ধরি পরম শূন্য তাপমাত্রায়, কি তাপমাত্রায়? পরম শূন্য তাপমাত্রায় ধরে নেই পরিবাহীর কোনো রোধ নাই। পরম শূন্য তাপমাত্রা বুঝো, যেই তাপমাত্রায় কি হয় বলতো? 0 কেলভিন আর কি, -273°C তাপমাত্রা। এই তাপমাত্রায় আমরা ধইরা নেই পরিবাহীর কোনো রোধ নাই। এই যে এই সমীকরণের মধ্যে বসাইলেই পাইবা, ঠিক আছে। এখানে যদি এই যে থিটার মানটা 0 কেলভিন হয়ে যায়, ঠিক আছে, তখন এখানে কি হয়ে যাবে বলতো? আর এর মানটা 0 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা তো বাস্তবসম্মত না, কারণ আমি কিন্তু -273°C বা 0 কেলভিনে কখনো যেতেই পারি না। আবারও বলি, তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে চাই, কিন্তু তোমরা মাইক্রোফোন অন করে প্রশ্ন করো, তাহলে আমার জন্য সুবিধা হবে। আরেকজন অনেক বড় একটা প্রশ্ন লিখছিল, কিন্তু সেটা দেখা আমার পক্ষে সম্ভব না। কোনো সমস্যা নাই, আমরা কোনো সমস্যা নাই, আমরা উত্তর দিব। ক্লাস শেষ হইলে তোমরা মাইক্রোফোনে প্রশ্ন করে। আমাদের কিন্তু অনেক বড় লেকচার আজকে, ঠিক আছে। তাইলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি জন্য সিলিকন হয়েছে, বাকিগুলি কেন হয় নাই। বুঝতে পেরেছো সবাই? এরকম কি একজন আছো যে বুঝো নাই কথাগুলো? আমি যা বুঝালাম এরকম কি কেউ আছো যে কিচ্ছু বুঝতেছো না? আমরা বলছি আজকে আমরা একদম 0 লেভেল স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাই, একদম 0 থেকে পড়াবো, যা পড়াবো একদম সব মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, বলো তো, একটু কমেন্টে লিখে দাও। আমি তো কারো কমেন্ট পাচ্ছি না, তার মানে কেউই বুঝো না এরকম কিছু। সাব্বাস, বুঝেছে, একজন বুঝছে খালি। আচ্ছা দেখি আর কে কে বুঝেছ। আচ্ছা আসো তাহলে একটু আগাই আমরা, একটু আগাই আমরা। বলছে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাই বিদ্যুৎ সুপরিবাহী। কাঠ কি? কাঠের মধ্য দিয়ে বিদ্যুৎ যায় না, প্লাস্টিকের মধ্য দিয়ে যায় না, কাচের মধ্য দিয়ে যায় না, স্বর্ণের মধ্য দিয়ে যায়। তাইলে অ্যান্সার হবে ঘ। আচ্ছা থ্যাংক ইউ। তারপরে 5 নাম্বার আসো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। 5 নাম্বার আসো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। 5 নাম্বারে বলছে বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে? তাহলে নূর স্যার তো স্পষ্ট শিখিয়েছে, কোন বর্তনীর তড়িৎ প্রবাহ যদি আমি বলে থাকি, তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহের সূত্র হচ্ছে I = E/R+R। আর হচ্ছে পুরো বর্তনীর তুল্য রোধ। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা বর্তনীর তড়িৎটা পজিটিভ থেকে শুরু করি, তাহলে এইটা যদি তড়িৎ হয়, এখানে এসে দুইটা ভাগে ভাগ হইছে, এইটা এক ভাগ এইটা এক ভাগ। তাহলে আমরা বলছিলাম কোথাও যদি কি করে বলতো তড়িৎ প্রবাহ ভাগ হয়, তাহলে কিভাবে থাকবে? সমান্তরালে থাকবে। তাহলে আমার কি বুঝতে বাকি আছে? 8 ওহম আর 8 ওহম আছে সমান্তরালে, কারণ তড়িৎ ভিন্ন ভিন্ন গেছে। যেহেতু তাদের মধ্য দিয়ে তড়িৎ ভিন্ন ভিন্ন গেছে, তারা সমান্তরালে। আর একই তড়িৎ গেলে থাকতো কি বলতো? সিরিজে। যেমন এই দুইটা যদি সমান্তরাল হয়, এই দুইটার পরিবর্তে রোধ পাবো কয়টা? একটা। সেই চেহারাটা কেমন হবে বর্তনীটা? এরকম। এটা তো 6 ছিলই, তাহলে এই দুইটার পরিবর্তে যদি একটা পাই, তাহলে সেটা কি হয়ে যাবে? এরকম আরপি হয়ে যাবে না? নিশ্চয়ই বুঝতে পেরেছ।
এরকম কি হয়ে যাবে বলতো, আরপি হয়ে যাবে। আর মজার বিষয়, নূর স্যার একটু আগেও শিখিয়েছিল যে দেখছো 8 ওহমের দুইটা সমান্তরালে আছে, তাহলে একই মানের রোধ যদি দুইটা সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ কি হবে বলতো, তত বাই তত, মনে আছে তো? তার মানে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 ওহম। তাহলে এটা 4 ওহম, এটা হচ্ছে কত ওহম, 6 ওহম। তাহলে এই 6 আর 4 এই দুইটা যোগ করলে কত পাবো, 10। তার মানে কি পুরো বর্তনীটার তুল্য রোধটা হবে কত বলতো, 10। এই বর্তনীর ভাগ করা কে বুঝো নাই বলতো একটু, এই বর্তনীর ভাগ করা কে বুঝো নাই? খুব সুন্দর করে ভাগ করেছি আমরা। এই যে তড়িৎটা এখান দিয়ে আসতেছিল, এই যে রোধটা আঁকছি আমি, আঁকার পরে এই বিন্দুতে এই যে এক ভাগ হইছে, এই যে এক ভাগ হইছে, এটাকে I1 এটাকে I2 ধরলাম। তাহলে এই দুইটা কি, যেহেতু ভিন্ন তড়িৎ গেছে, ভিন্ন তড়িৎ গেলে সমান্তরাল, একই তড়িৎ গেলে সিরিজ, যেহেতু তাদের মধ্য দিয়ে ভিন্ন তড়িৎ গেছে সেহেতু তারা সমান্তরাল, অর্থাৎ এই দুইটা রোধ মিলা কয়টা রোধ পাবো, একটা রোধ। সেটা কি বলতো, আরপি। সমান্তরালের জন্য প্যারালাল আরপি ইউজ করেছি। তাহলে যেহেতু 8 ওহম 8 ওহম সমান্তরালে, তাহলে 8 ওহমের দুইটা সমান্তরালে আছে, সেহেতু 8 কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসছে, 4। তাহলে তুল্য রোধ হবে 4 ওহম। তাহলে এই 6 আর 4 কিভাবে আছে দেখো তো, একই তড়িৎ গেছে না তাদের মধ্য দিয়ে, সেহেতু তারা কিভাবে আছে, সিরিজে যুক্ত আছে। তাহলে সিরিজ মানে কি বলতো, 6 আর 4 যোগ করলে কত পেলাম, 10 পেলাম। তাহলে ক্যাপিটাল আর এর মান 10, ই এর মান দেওয়া আছে 10 ভোল্ট, ক্যাপিটাল আর এর মান 10, স্মল আর দেওয়া নাই, তার মানে স্মল আর কত, 0, অর্থাৎ তড়িৎ প্রবাহ কত, 1 এম্পিয়ার। এরকম কি কেউ আছো যাদের সমস্যা আছে? বুঝেছো কিনা দেখো। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যদি 8 ওহমের ওইটার বিভব পার্থক্যটা বের করতে বলে তখন কিভাবে করবো স্যার, একটু দেখাই দিলে হ্যাঁ ভালো হ্যাঁ করে হতো। দিচ্ছি, আমি করে দিচ্ছি। এটা কি বুঝেছো নাকি দেখো? জি স্যার, এটা আচ্ছা, বুঝেছি। এটা যদি বুঝে থাকো, আমাকে ও বলতেছে যে 8 ওহম কোনটা, 8 ওহম কোনটা, উপরেরটা না নিচেরটা? স্যার উপরেরটা। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে উপরের 8 ওহমের বিভব পার্থক্য সে জানতে চায়, উপরের 8 ওহমের বিভব পার্থক্য সে জানতে চায়। খুব মনোযোগ দিয়ে একটা প্রশ্নের উত্তর দাও তুমি আমাকে। নূর স্যার কি শিখিয়েছিল, বিভব পার্থক্যের সূত্র ভি ইকুয়াল টু কত, আইআর। তাহলে বিভব পার্থক্য নির্ণয় করার সময় দেখতে হবে যেই রোধের বিভব পার্থক্য বের করতেছি তার সাথে অন্য কেউ সমান্তরালে আছে কি নাই। তাহলে আমার এই প্রশ্নের উত্তর দাও, এই 8 ওহমের সাথে অন্য কি কেউ সমান্তরালে আছে? না স্যার, সমান্তরালে নেই। নাই কেউ সমান্তরালে। আচ্ছা, তাহলে এই 8 ওহম যে একটু আগে আরপি বাইর করলা, আছে। সমান্তরালে, সমান্তরালে না বের না থাকলে 8 ওহম রে কেন আরপি বের করছিলা? তাহলে সমান্তরালে কি আছে কেন? কারণ একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু আগে তো বুঝিয়ে দিলাম যে আমি যখন সমান্তরাল কেমনে বুঝবো। এই যে দেখো আই পরিমাণ তড়িৎ দিলাম, দেওয়ার পরে এখানে কয়টা ভাগে ভাগ হইলো, দুইটা ভাগে। এটা হচ্ছে I1, এটা হচ্ছে কত, I2। এই I1 তড়িৎটা কি করছে, এটার মধ্যে দিয়ে গেছে, আর I2 তড়িৎ এটার মধ্যে দিয়ে গেছে। তাহলে যেহেতু একটা তড়িৎ দুই ভাগে ভাগ হয়ে দুইটা ভিন্ন রোধের মধ্যে দিয়ে গেছে, নূর স্যার কি বলছিল, একই তড়িৎ গেলে সিরিজ, ভিন্ন ভিন্ন তড়িৎ গেলে সমান্তরাল। তার মানে 8 ওহমের মধ্যে দিয়ে যেই তড়িৎটা গেছে, এই 8 ওহমের মধ্যে দিয়ে একই তড়িৎ যায় নাই, ভিন্ন তড়িৎ গেছে। তাহলে ভিন্ন তড়িৎ গেলেই তারা কিভাবে আছে, সমান্তরালে যুক্ত আছে। তার মানে আমি বুঝতে পারলাম বাচ্চারা যে এই 8 ওহমের সাথে এই 8 ওহমটা কেমনে আছে, সমান্তরালে আছে। এটা কি বুঝেছো এখন? নিশ্চয়ই বুঝেছো এটা। আচ্ছা, তাহলে নূর স্যার কি বলছিল, বিভব পার্থক্য বের করার সময় ভি ইকুয়াল টু আইআর সূত্র ইউজ করব। যার বিভব পার্থক্য বের করতে বলবে তাহলে আমি দেখব তার সাথে কেউ সমান্তরালে আছে কি নাই। আমি দেখলাম এটার সাথে এই 8 ওহমটা সমান্তরালে আছে, সেহেতু আমরা কি করব, এই আর এর পরিবর্তে আরপি লিখব। যদি সমান্তরালে থাকে তাহলে ভি ইকুয়াল টু আইআরপি, আর যদি সমান্তরালে না থাকে তাহলে ভি ইকুয়াল টু কত, আই আর। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করতাম যে এই 6 ওহমের বিভব পার্থক্য বাইর করো, তখন তুমি সূত্র লেখতা ভি ইকুয়াল টু আই আর। দেখো এই 6 ওহমের সাথে কেউ সমান্তরালে নাই, তার মানে কি তুল্য রোধের এই বিভব পার্থক্য বের করার সময় আর বলতে শুধু 6 ওহমই বুঝবো। আর যেহেতু এই 8 ওহমের সাথে কি আছে বলতো, এই 8 ওহমের সাথে এই 8 ওহম কেমনে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত আছে, সেহেতু এই 8 ওহমের বিভব পার্থক্য বের করতে বললেও আমি আর লিখলাম না, কি লিখলাম, আর পি লিখলাম। কেন? কারণ সমান্তরালে থাকলে একই ধরনের বিভব পার্থক্য কন্টিনিউ করবে তারা। ডান। তাহলে আই এর মান তো 1 পেয়ে গেছো, আর আরপির মানটা কত পেয়ে গেছো বলতো, আরপির মানটা পেয়ে গেছো 4। তার মানে এটার বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট। আর যদি এই 6 ওহমের কথা বলে, আই এর মান পাইছো 1, আর 6 ওহমের সাথে কেউ সমান্তরালে নাই, শুধু 6, তাহলে 6 ভোল্ট। দেখো বাচ্চারা বুঝছো কিনা? ডান। স্যার, বলেন। স্যার
স্যার হ্যাঁ যদি অবশ্যই চাই যে স্যার যদি মাঝখানের 8 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ চাই তখন কেমনে বের করব? কোনো সমস্যা নাই, আসেন। তাহলে 8 ওহমের ভিতর দিয়ে কি তড়িৎ ধরছিলাম? I2। কি ধরছিলাম? I2। I2 তাহলে I2 বের করার সূত্র কি শিখিয়েছে নূর স্যার? I2 = V বাই কত, আর না? তাহলে জি স্যার। নূর স্যার এটাও বলছিল তড়িৎ বের করার সময় কার দিকে আগে নজর দিতে হবে? রোধের দিকে। বিভব বের করার সময় কার দিকে নজর দিতে হবে? রোধের দিকে। তাহলে তড়িৎ বের করার সময় রোধের দিকে নজর দেই। তাহলে দেখি আমি, তাহলে এই যে আর কত, 8 ওহম, আর কি 8 ওহম। তাহলে দেখো এই I2 কি 8 ওহম ছাড়া অন্য কোন রোধের মধ্যে দিয়ে গেছে? এই I2 স্যার রোধটা কি 8 ওহম ছাড়া অন্য কারো মধ্য দিয়ে গেছে? কারো মধ্য দিয়ে যায় নাই। সেহেতু এখানে আর বলতে শুধু কি বুঝাবে বলতো? 8 ওহমই বুঝাবে। কথা বুঝছেন না বুঝেন নাই? জি কথা স্যার কি বুঝেছি। ক্লিয়ার? যদি এই I2টা অন্য কারো মধ্য দিয়ে যাইতো, মনে করেন এখানে আরেকটা 4 ওহমের রোধ ছিল, তখন আমি এইখানের আর তাহলে বলতে সিরিজে আর হয়ে যেত। বুঝতাম না, কি বুঝতাম বলতো? সিরিজেরটা বুঝতাম। আচ্ছা আসো, এখন আমরা কি দেখবো? বিভব। বিভবটা কার বিভব? এই আর এর দুই প্রান্তের বিভব। আর কে? 8 ওহম। তাহলে 8 ওহমের বিভব বাইর করতে বলছে। তাহলে বিভব যখন বের করতে বলছে তখন আমি দেখব আমার কাছে যেই রোধটা বলছে সেই রোধের সাথে অন্য কেউ সমান্তরালে আছে কি নাই। তাহলে এই রোধের সাথে এই 8 ওহম কেমনে আছে? সমান্তরালে আছে। সেহেতু বের করতে বলছে 8 ওহমের বিভব পার্থক্য, কিন্তু আমি বের করব তুল্য রোধের বিভব পার্থক্য। বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার কথা? জি স্যার। তাইলে খেয়াল করে দেখেন, আই এর মান 1, আর পি এর মান কত? 4। তাইলে কি বলতো? 4 ভোল্ট। যদিও আমি একটু আগে এই 8 ওহমের বিভব পার্থক্য বাইর করছিলাম, সেটাও 4 ভোল্ট। এই 8 ওহমের বিভব পার্থক্যও কেন 4 ভোল্ট? কি জন্য? কারণ সমান্তরালে বিভবটা কি থাকে? একই থাকে। তাইলে এখানে 4 পাইলাম, ভি এর মান 4, 8, তার মানে কত বলতো? 0.2 এম্পিয়ার নাকি 0.5 এম্পিয়ার, সরি। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা নাই, যা প্রবলেম বলছি তো, কারোর সাথে কোনো ধরনের রাগ বিতণ্ডা নাই আমার আজকে। যা বলবা তাই বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এবং আজকে যা বুঝবা দেখবা সবই স্টোর হইতেছে মস্তিষ্কে। এবং এতদিন চিন্তা করো যে আমি তো কিছুই বুঝি নাই, কারণ আমরা মনে করছিলাম তোমাদের পড়াই দিছি, তোমরা বাসায় পড়ে নিছো, কিন্তু তোমরা যে কিছুই সলভ করো না এটা কিন্তু আমি বুঝি নাই। একজন গার্ডিয়ান আমার চোখ খুলে দিছে, ফোন দিয়ে বলতেছে স্টুডেন্টরা কিছুই পারে না। ঠিক আছে, তখন আমি একজনের ফোন দিলাম, এক স্টুডেন্টকে ফোন দিলাম, দেখলাম আসলেই তাকে আমি অনেক বিজ্ঞ স্টুডেন্ট মনে করতাম, অনেক কিছু পারে মনে করতাম। জিজ্ঞেস করলাম, দেখলাম বোর্ড কোশ্চেনই পারে না। তখন আমি চিন্তা করলাম যে আমার স্টুডেন্টরা তো বোর্ডের প্রশ্নই পারে না, তাহলে আমি তাদেরকে একদম পাহাড় সমুদ্র সলভ করে কি করব। সেজন্য আমি চিন্তা করছি যে অন্তত শর্ট সিলেবাসের যতগুলি চ্যাপ্টার আছে সবগুলির বোর্ড কোশ্চেন এইভাবে অ্যানালাইসিস করে পড়াই দিব। আশা করছি এগুলি সলভ করলেই তোমাদের পুরো সিলেবাস ক্লিয়ার হয়ে যাবে, তাই নয় কি? অবশ্যই। আচ্ছা আসো, চলো আগাই দেখি কি বলছে। নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে? তাহলে ইলেকট্রন মুক্তভাবে কার মধ্য দিয়ে যাবে? পরিবাহীর মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনডাইরেক্টলি মেসেজ দিছে যে নিচের মধ্যে কে পরিবাহী। তাহলে দেখি আমি কে পরিবাহী। কাঁচ পরিবাহী না, সিলিকন অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম। নূর স্যার তো 3টা মুখস্থই করে দিছে, সিলিকন, কার্বন, জার্মেনিয়াম। তাহলে এই 3টাই হচ্ছে অর্ধ পরিবাহী। এর মধ্যে কার্বনটাকে ধরা হয় না, কারণ কার্বনটা আমরা অন্য কাজে ইউজ করি। সেজন্য মেইনলি অর্ধ পরিবাহী হিসেবে সিলিকন আর জার্মেনিয়ামকে ধরা হয়। তাইলে কাঁচ অপরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম কি বলতো? অর্ধ পরিবাহী। তাহলে বাকি রইল কে? অ্যালুমিনিয়াম। সে কি? প্রবাহী, পরিবাহী, তার মানে তার মধ্য দিয়ে তড়িৎ যাবে। কথা বুঝছি? আশা করছি কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে সাথে সাথে বলবেন, সমস্যা থাকলে সাথে সাথে বলবেন আশা করি। তারপরে আসো, তারপর নিচের কোনটি অপরিবাহী পদার্থ? মাত্রই তো বুঝাই বললাম। দেখো অ্যালুমিনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম সবাইরই চিনি আমি। তাহলে বাকি রইল কে? রাবার। তার মানে রাবারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আসো দেখি কি বলছে। কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা আমরা সম্পর্কগুলি শিখি। তাহলে I = R/V, এই সম্পর্কটা কার কাছ থেকে আসছে? ওহমের সূত্র থেকে আসছে না? V = IR, ভি আই আর আর এর মধ্যে সম্পর্ক, এটা ছাড়া তো আমি কিছু জানি না। V = IR সম্পর্ক জানি। ঠিক আছে, দাঁড়াও একটু নিচের দিকে এই পাশে দেখাই। V = IR এই সম্পর্কটাই আমি জানি, আমি অন্য কোনো সম্পর্ক জানি না। তাহলে এখানে আই এর মান বের করতে বলছে, তাহলে I = V/R নাকি? তাই তো ছোটকাল থেকেই জানতাম আমি। তার মানে এই সম্পর্কটা সঠিক না। সিগমা = R/ρ লেখছে। সিগমা কি? রো কি? সিগমা কি? রো কি?
আচ্ছা 1 মিনিট বাচ্চারা, আমার একটা ক্লাস মনে ওভারল্যাপ হয়ে গেছে। আচ্ছা সরি, আচ্ছা এখন যা বলছিলাম পরে আসো। তারপরে এই যে সিগমা আর রো কি? সিগমা হচ্ছে আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা বা পরিবাহ তঙ্ক বলি আমরা, ঠিক আছে। আর রো হচ্ছে কি বলতো? আপেক্ষিক রোধ। রোধের সাথে জি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। রোধের সাথে জি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক বা আর ইকুয়াল টু 1/g। একই রকম ভাবে রো ইকুয়াল টু 1/সিগমা, ঠিক আছে। তার মানে এই সম্পর্কটাও ভুল। আচ্ছা তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা একদম সঠিক সম্পর্ক। কারণ আর এর সাথে আর এর কি সূত্র শিখছিলাম মনে আছে? আর এর দুইটা সূত্র শিখছিলাম। আর এর সাথে রোধ আছে, আর এর সাথে এল আছে সমানুপাতিক, আর এর সাথে এ আছে ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটা ইকুয়েট করলে আর প্রপোর্শনাল কত? এল বাই এ, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা এই সম্পর্কটা আনতে পারি। আর পি ইকুয়াল টু আর বাই বি স্কোয়ার না, পি ইকুয়াল টু সম্পর্ক শিখাইছিলাম ভি স্কোয়ার বাই আর, মনে আছে নি? পি এর সমীকরণগুলি পি ইকুয়াল টু কি শিখিয়েছিলাম? ডাব্লিউ বাই টি। পি ইকুয়াল টু কি শিখিয়েছিলাম বলতো? ভি কিউ বাই টি। পি ইকুয়াল টু কি শিখিয়েছিলাম? ভি আই। পি ইকুয়াল টু কি শিখিয়েছিলাম? আই স্কোয়ার আর। পি ইকুয়াল টু কি শিখিয়েছিলাম? ভি স্কোয়ার বাই আর। তাহলে এটাই হচ্ছে ক্ষমতার সমীকরণগুলি। তার মানে এটাও ভুল। তাহলে বাকি রইল কে? গরু। তার মানে শুধু গটাই সঠিক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা তারপরে আগাই আমি। স্যার ওহমের রো সূত্রে ইকুয়াল টু 1/সিগমা কোত্থেকে আসলো? রো ইকুয়াল টু 1/সিগমা কোত্থেকে আসলো? আমরা মাত্র বুঝিয়েছিলাম যে আর হচ্ছে জি এর উল্টা। আর কি? আর হচ্ছে আপেক্ষিক রোধ, আর হচ্ছে রোধ, আর জি হচ্ছে কি? তড়িৎ পরিবাহিতা। তাহলে আর আর জি যদি উল্টা হয় তাহলে আর এর সংশ্লিষ্ট রাশি হচ্ছে রো, মানে আপেক্ষিক রোধ। তাহলে রোধ যদি তড়িৎ পরিবাহিতার উল্টা হয়, রিভার্স হয়, ইনভার্স হয়, তাহলে আপেক্ষিক রোধও আপেক্ষিক পরিবাহিতার কি বলতো? ইনভার্স। এভাবে আসছে। বুঝেছি। আচ্ছা তারপরে আসো। তারপরে বলছে ওহমের সূত্রে কোনটি স্থির থাকে? নূর স্যার যখন ওহমের সূত্র পড়িয়েছিল তখন বারবার বলছিল ওহমের সূত্রের মধ্যে কি স্থির থাকে বলতো? অবশ্যই তাপমাত্রাকে স্থির রাখতে হবে, নাইলে ওহমের সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে সেহেতু 9 নাম্বারটা হচ্ছে অবশ্যই কি স্থির? তাপমাত্রা স্থির, এটা মনে রাখতে হবে কিন্তু। 10 নাম্বার কি বলছে? অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মিশালে তড়িৎ পরিবাহকত্বের কিরূপ পরিবর্তন হয়? আমরা তোমাদেরকে বলেছিলাম অর্ধপরিবাহীকে পরিবাহীতে রূপান্তর করার সিস্টেম দুইটা, মনে আছে নাকি আমি জানি না, আবার বলি। অর্ধপরিবাহীকে পরিবাহী তৈরি করার সিস্টেম হচ্ছে কয়টা? দুইটা। অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থ কখনো কখনো পরিবাহী, কখনো কখনো অন্তরক হিসেবে কাজ করে। কখনো কখনো পরিবাহী, কখনো কখনো অন্তরক রূপে কাজ করে, তাদের নাম কি? অর্ধপরিবাহী। তাহলে সেই অর্ধপরিবাহী থেকে পরিবাহীতে রূপান্তর করার সিস্টেম কয়টা? দুইটা। নাম্বার 1, সেই অর্ধপরিবাহীরে কি করতে হবে বলতো? অর্ধপরিবাহীরে উচ্চ তাপমাত্রায় নিয়ে যাইতে হবে। একটু আগেই বুঝাইছিলাম যে উচ্চ তাপমাত্রায় অর্ধপরিবাহী রোধ কমে যায়, রোধ কমলে সে পরিবাহীর মতো কাজ করে। আর 2 নাম্বার সিস্টেম হচ্ছে সেই অর্ধপরিবাহীরে যদি অপদ্রব্য বা ভেজাল মিশাইয়া দেই, কারণ ভেজাল মিশাইলে সে নিম্ন তাপমাত্রাতেই, কক্ষ তাপমাত্রাতেই, রুম টেম্পারেচারেই সে কি হিসাবে আচরণ করতেছে বলতো? পরিবাহী হিসাবে আচরণ করবে। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে কি বলছে? অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য মিশালে, মানে ভেজাল মিশালে তড়িৎ পরিবাহকত্বের কি পরিবর্তন হবে? তাহলে অর্ধপরিবাহীর সাথে যদি ভেজাল মিশাই তাহলে সে কিসে রূপান্তরিত হয়? পরিবাহীতে রূপান্তরিত হয়। তার মানে কি? পরিবাহী কারা? যার তড়িৎ পরিবাহকত্ব বেশি তারা পরিবাহী, আর যার তড়িৎ পরিবাহকত্ব কম সে কি? অপরিবাহী। তার মানে কি হয় বলতো? তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি পাবে। তার মানে অ্যান্সার হবে ক। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আশা করি প্রশ্ন নাই। আসো
R1 R2 R3 R4 এই চারটা রোধ কিভাবে যুক্ত আছে, কিভাবে সাজালে তুল্য রোধের মান 5.33 হবে। খেয়াল করে দেখো, তাহলে আমার কাছে চারটা রোধ আছে, এই চারটা রোধকে কিভাবে, একই মানের রোধ কিন্তু প্রশ্ন করছে, এই চারটা রোধকে কিভাবে যুক্ত করলে তুল্য রোধের মান 5.33 হবে। যদি আমাকে রিটেনে বলতো তাহলে আমি আমার মতো করে চিন্তা করতাম, কিন্তু যেহেতু এখানে অবজেক্টিভ অপশনগুলি দেওয়া আছে সেহেতু আমি অপশন দেখে দেখে চিন্তা করি। আর দুইটা কথা তো আমার পক্ষে চিন্তা করা অসম্ভব না, কি তাহলে যেহেতু সবগুলি একটা দুইটা তিনটা চারটা রোধ একই মানের, তাহলে সিরিজে থাকলে এই তুল্য রোধ হবে কি 4 গুণ, মানে কি 4 4 16 ওহম। তার মানে এই চারটা রোধকে সিরিজে যুক্ত করলে তুল্য রোধ হবে কত বলতো, এনআর, অর্থাৎ কি 4 গুণন 4 মানে 16 ওহম। বুঝতে পারছো তো, এনআর বুঝছো তো, মানে একই মানের যতগুলি রোধ সিরিজে যুক্ত থাকবে তুল্য রোধ তত গুণন তত। একই রকম ভাবে সমান্তরালের কথা যদি চিন্তা করি চারটা রোধকে, তাহলে কত হবে বলতো, 4 কে 4 দ্বারা ভাগ করলে কত ওহম, 1 ওহম। তার মানে যেহেতু তুল্য রোধের মান 5.33 বলছে, তার মানে সব একদম সিরিজেও যুক্ত নাই, সব একদম সমান্তরালেও যুক্ত নাই, তাহলে এটা মিশায় যুক্ত আছে। তাহলে মিশায় কেমনে, দুইটা সমান্তরালে দুইটা শ্রেণীতে যুক্ত করলাম। তাহলে যদি দুইটা সমান্তরালে যুক্ত করি তাহলে চিত্রটা কি, আমরা যদি একটু মুছে চিত্রটা দেখাই, দুইটা সমান্তরালে যদি যুক্ত করি, এর সাথে দুইটা যদি সিরিজে যুক্ত করি তাহলে চেহারাটা এরকম হবে। তাহলে এই সবগুলি কত 4, এটাও 4 এটাও 4 এটাও 4, এই তো। অর্থাৎ কি দেখো, এই 4 4 মিলা কি হবে বলতো 2, আর এই 4 4 মিলা কত হবে বলতো, অথবা 4 4 যদি রেখেই দাও তাহলে এখানে 2 আছে, তারপরে 4 তারপরে 4, তার মানে এখানে 2 এখানে 4 এখানে 4, তাহলে 4 4 যোগ করলে 8 8 আর 2 যোগ করলে কত 10। তার মানে সবগুলি সমান্তরালে নাই, দুইটা সমান্তরালে দুইটা শ্রেণীতে নাই, তিনটা সমান্তরালে একটা শ্রেণীতে। তাহলে তিনটা যদি সমান্তরালে থাকে তাহলে দেখো চেহারাটা কেমন হবে, তিনটা সমান্তরালে থাকলে এরকম চেহারা একটা শ্রেণীতে, তাহলে তিনটা সমান্তরালে থাকলে তুল্য হবে 4/3, তার সাথে একটা সিরিজে, তার মানে কত 4, তাহলে 4/3 মানে কত বলতো 1.33, আর তার সাথে 4 যোগ করলে কত হবে 5.33, তার মানে তারা কিন্তু এটাই চাইছে আমার কাছে, তার মানে অ্যান্সার হচ্ছে গরু। বুঝছো না, বুঝো নাই, দেখো। আর তিনটা শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ তো কত হয়ে যায়, 12 হয়ে যায়, হয় না? নিশ্চয়ই বুঝছো। কোনটি পরিবাহকত্বের একক, কোনটি পরিবাহকত্বের একক বাচ্চারা, রো হচ্ছে কি বলতো আপেক্ষিক রোধ, ঠিক আছে, সেটা হচ্ছে RA/L, সেটার এককটা আমরা ওহম মিটার শিখাইছিলাম, সেটার একক কি শিখিয়েছিলাম, ওহম মিটার। আর সিগমা মানে তড়িৎ পরিবাহকত্ব, তড়িৎ পরিবাহকত্ব সিগমা হচ্ছে রোর উল্টা, তাহলে রোর একক যদি ওহম মিটার হয় তাহলে সিগমার এককটা কি হবে বলতো, ওহম মিটার ইনভার্স 1। কথা বুঝছো না, বুঝো নাই? এটাকে আমরা এমনও লিখতে পারি পার ওহম পার মিটার। নূর স্যার শিখিয়েছিল তোমাকে যে R = 1/G, ঠিক আছে, অথবা G = 1/R শিখিয়েছিলাম আমি। এখানে আর এর একক যদি ওহম হয় তাহলে ওহম ইনভার্স 1 হচ্ছে জি এর একক, যেলে জি এর সেই এককটার নাম দিছিলাম আমি কি বলতো সিমেন্স, জি এর সেই এককটার নাম দিছিলাম কি বলো সিমেন্স। তাইলে এটাকে ওহম মিটার হোল ইনভার্স 1 লিখতে পারি, ওহম পার মিটারও লিখতে পারি, অথবা পার ওহমকে সিমেন্স পার মিটারও লিখতে পারি। কথা কি বুঝছেন না বুঝেন নাই? দেখেন তাহলে এখন একক কোনটা আছে দেখো তো, ক নাম্বারে কিন্তু আমার প্রথম এককটাই আছে। কারো কোনো সমস্যা আছে, কারো কোনো সমস্যা আছে? আশা করছি কারো হ্যাঁ বলেন বলেন। স্যার 12 নাম্বার 11 নাম্বারটা হচ্ছে বুঝতে পারি না, নেটে প্রবলেম হয়েছিল। ভিডিওটা থাকবে, আরেকবার একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা, অনেক সহজ ভাবে আমরা বুঝিয়ে দিয়েছি, একটু কষ্ট করে আরেকবার দেখে নিও, হ্যাঁ প্লিজ। মানে তুমি যদি দেখা না বুঝতে আমি বুঝাই দিতাম, কিন্তু তুমি কি করছো বলো তো, মানে দেখো নাই সেজন্য বুঝো নাই, তাহলে দেখো, তারপরেও যদি না বুঝো আগামী ক্লাসে বইলেও বুঝিয়ে দিব, হ্যাঁ প্লিজ। আচ্ছা আসো আগাই দেখি কি বলছে। কোন চিত্রটি তিনটি রোধ সমান্তরালে যুক্ত? তাহলে নূর স্যার কি বলছিল, সমান্তরালে যুক্ত বুঝার টেকনিকটা কি, তড়িৎ দিব, তড়িৎ যদি একই রকম যায় তাহলে সিরিজ, তড়িৎ যদি ভিন্ন ভিন্ন যায় তাহলে কি সমান্তরাল। তাহলে দেখি তড়িৎ দেই, এখানে আসো, তড়িৎ পজিটিভ থেকে নেগেটিভে যায়, তাহলে এখানে তড়িৎ দিলাম, তড়িৎ এখানে এসে দুইটা ভাগে ভাগ হইলো, এটাকে I1 ধরলাম, এটাকে I2 ধরলাম, এই দুইটা তড়িৎ আবার মিশা কিসে পরিণত হইলো, I এ পরিণত হইলো, বর্তনীর মধ্য দিয়ে গেল।
তার মানে এই দুইটার মধ্য দিয়ে ভিন্ন তড়িৎ গেছে, তার মানে এই দুইটা সমান্তরাল, কিন্তু এটার মধ্য দিয়ে কি হয়েছে বলতো, আবার একই তড়িৎ গেছে না, মিললা এক হয়ে তড়িৎ গেছে না। সে তো আমরা বুঝলাম এই দুইটা সমান্তরাল, কিন্তু এটা সমান্তরাল না। কিন্তু প্রশ্নে ছিল তিনটারও দিকই থাকতে হবে সমান্তরাল, তার মানে এটা না। এখন এই আসো খ নাম্বারে আসো, এখানে তড়িৎ দিলাম, তড়িৎ দেওয়ার পরে এটা আই তড়িৎ ছিল, এখানে আইসা দুইটা ভাগে ভাগ হয়েছে, এটা I1, এটা কত I2। I1 এর যাওয়ার অন্য কোনো রাস্তা নাই, তাহলে এটার মধ্য দিয়েও সেম তড়িৎ গেছে নাকি? তার মানে এই দুইটার মধ্য দিয়ে সেম তড়িৎ গেছে না, তার মানে এই দুইটা সিরিজ আর এইটা হচ্ছে তার সাথে কি সমান্তরাল, তার মানে এইটাও না। তারপরে খেয়াল করো বাচ্চারা, এইখানে আসো, এইখান দিয়ে তড়িৎ দিলাম, আই তড়িৎ দেওয়ার পরে এইখানে এসে কয়টা ভাগে ভাগ হইলো, দুইটা ভাগে, এটাকে I1 ধরলাম, এটাকে I2 ধরলাম। আর এইখানে দেখো কোনো রোধ নাই, রোধ না থাকলে সেটাকে বলি আমরা শর্ট সার্কিট, রোধ না থাকলে সেটাকে বলি আমরা কি বলতো, শর্ট সার্কিট। আচ্ছা ওই কনসেপ্ট আরেকবার শিখাবো না, এখন মনে করো এটা একটা পথ, তাহলে দেখো একই তড়িৎ দুইটার মধ্যে দিয়েও গেছে, তার মানে এই দুইটা সিরিজ, তার মানে এইটাও না, এটা হওয়ারই সম্ভাবনা বেশি। তারপরও আমরা ব্যাখ্যা দেখি, এখান দিয়ে তড়িৎ দিলাম আই, এইখানে এসে কয়টা ভাগে ভাগ হইলো, তিনটা ভাগে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তিনটা ভাগ হইলো, তিনটা ভাগ মিললাই এখানে কি আই এ রূপান্তরিত হইছে। নূর স্যারের কথা মিলছে নি? নূর স্যারের কথা কি মিলছে? নূর স্যার বলছিল সমান্তরাল হইতে হইলে কি করতে হবে, ভিন্ন ভিন্ন তড়িৎ যাইতে হবে, তার মানে এই রোধ এই রোধ এই রোধ, তিনটা রোধের মধ্যে দিয়ে কি ভিন্ন ভিন্ন তড়িৎ গেছে, সেজন্য এরা হচ্ছে কি বলতো সমান্তরাল। আশা করছি বুঝেছো। আচ্ছা আসো আগাই, 14 নাম্বার আসো, তড়িতের নিরাপদ ব্যবহারের জন্য প্রয়োজন। এটা একটু বই পড়লে জানতে পারতা, তারপরেও জাস্ট একটা আইডিয়া তো তোমাদের আছেই তড়িৎ কিভাবে নিরাপদ হইতে পারে। ঠিক আছে, সার্কিট ব্রেকার যদি ইউজ করি তাহলে এক্সট্রা যেই তড়িৎটা যাবে, সার্কিট ব্রেকার কি প্রত্যেকের বাসার মধ্যেই দেখবে একটা না একটা সার্কিট ব্রেকার থাকে, তাহলে সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে যদি এক্সট্রা তড়িৎ যায়, মানে কোনো কারণে কোনো জায়গায় শর্ট সার্কিট হইছে, শর্ট সার্কিট হইলে কিন্তু অসীম পরিমাণ তড়িৎ যায়। শর্ট সার্কিট মানে রোধের মান 0 হয়ে যাবে, তাহলে রোধের মান যদি 0 হয়, I ইকুয়াল টু V বাই আর, V বাই আর, তাহলে V বাই 0, সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তার মানে তোমাদের বাসা বাড়িতে যদি কোথাও হঠাৎ করে কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায়, বলে না শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে, আগুন লাগার মেইন রিজনটাই এটা, কিন্তু শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। কেন আগুন লেগে যায়? কারণ শর্ট সার্কিট হইলে, শর্ট সার্কিট মানে রোধের মানটা 0, রোধের মান যদি 0 হয় সেখানে ইনফিনিটি পরিমাণ তড়িৎ যাবে। তার মানে হঠাৎ করে যদি কোনো একটা তারের মধ্য দিয়ে ইনফিনিটি পরিমাণ তড়িৎ যায়, তখন সেই তারটা কি হয় বলতো, অনেক উত্তপ্ত হয়ে যাবে, উত্তপ্ত হয়ে গইলা যাবে, গইলা সেখানে আগুন ধরে যাবে। কথা বুঝছো? তাহলে সেই কারণে সার্কিট ব্রেকার ইউজ করলে কি হয়, সার্কিট ব্রেকার হচ্ছে একটা এরকম সিস্টেম, এটাকে বলি আমরা রিলে টাইপের একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে কি হয়, কোনো কারণে কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে যদি এক্সট্রা পরিমাণ, মনে করো তুমি 30 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগাইছো, তার মানে ওই বর্তনীর মধ্যে যদি কোনো কারণে 31 এম্পিয়ার তড়িৎ যায়, তখন ওই সার্কিট ব্রেকারের রিলেটা টান দিয়া ওই সার্কিট ব্রেকারটাকে নিচে ফেলাই দিবে, অর্থাৎ সেটার মধ্য দিয়ে আর তড়িৎ যাইতে পারবে না। ঠিক আছে, তাহলে এই জন্য সার্কিট ব্রেকার বর্তনীতে ইউজ করা বাধ্যতামূলক। ঠিক আছে, তাহলে সার্কিট ব্রেকার করলে আমরা অবশ্যই নিরাপদে থাকতে পারি। ইন্টিগ্রেটেড সার্কিট কি নূর স্যার শিখিয়েছিল, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট সংক্ষেপে হচ্ছে আইসি। আইসিটা কি, কোন একটা বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দেখবা দেখবা যে আগের মোবাইল ছিল অনেক মোটা মোটা অনেক বড় বড়, এখন মোটো মোবাইলটা একদম চিকন হয়ে গেছে। এর কারণ এর ভিতরে একটা ক্ষুদ্র চিপের মধ্যে, একটা বোর্ডের মধ্যে আমরা কোটি কোটি বর্তনী একসাথে যুক্ত করে দিই, সেটার নাম হচ্ছে কি ইংলিশে ইন্টিগ্রেটেড সার্কিট, আর বাংলায় হচ্ছে সমন্বিত বর্তনী। তাহলে এই সমন্বিত বর্তনীতে কিন্তু তড়িৎ আমরা নিরাপদ রাখে না। সমন্বিত বর্তনী থাকার কারণে আমি কি হইতেছি বলতো, অনেক সহজে ইউজ করতে পারতেছি, বা জিনিসপত্র অনেক ছোট হয়ে যাইতেছে, সহজে বহনযোগ্য হইতেছে। এটা কিন্তু তড়িতের নিরাপদে আমার জন্য কাজে লাগে না। সুইচের সঠিক সংযোগ, আমরা বারবারই বলছিলাম সুইচকে দুই ভাবে সংযুক্ত করা যায়, একটা সঠিক আর একটা কি ভুল। ঠিক আছে, এটা আমরা হয়তো এখন ব্যাখ্যা করতে পারবো না, যদি কোনোভাবে আমরা ব্যাখ্যা করার সুযোগ থাকে পরে কোনো এক জায়গায় ব্যাখ্যা করবো। আপাতত এতটুকু জানো, সুইচ যদি সঠিক সংযোগ দেই তাহলে বর্তনী থেকে আমরা সহজে নিরাপদে থাকতে পারবো, আর সুইচ যদি ভুল সংযোগ দিই তাহলে যে কোনো সময় আমারে তড়িতাহিত করতে পারে, সুইচ টিপ দিতে গেলাম আমি আটকায় থাকতে পারবো। তার মানে কি সুইচ সঠিক সংযোগ দিলেও আমরা নিরাপদ রাখতে পারবে। তাহলে নিরাপদ ব্যবহারের জন্য কি কি প্রয়োজন, সার্কিট ব্রেকার প্রয়োজন, আর সুইচকে সঠিকভাবে যুক্ত করা। এটা তো আন্দার ভাই কানাও বুঝে যে সুইচ যদি সঠিকভাবে যুক্ত করি তাহলে আমি নিরাপদে থাকবো। ঠিক আছে, তাহলে 1 এবং 3, তাহলে অ্যান্সার হবে খ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো বাচ্চারা। কঠিন লাগতেছে না ভালোই লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগা উচিত। আসো দেখি এই বর্তনীটার দিকে তাকাই।
বলছে বর্তনীটা লক্ষ্য করে উত্তর দিতে। বর্তনীর তুল্য রোধ কত জানতে চাইছে। তাহলে নোট স্যার স্পষ্ট করে শিখিয়েছিল তুল্য রোধ বের করার জন্য আমার জানতে হবে কে সিরিজে কে সমান্তরালে আছে। এখান দিয়ে আই তড়িৎ দিলাম, স্পষ্ট বোঝা যাইতেছে দুইটা পথ আছে। তাহলে এটা হচ্ছে I1, এটা হচ্ছে কি বলতো I2। তার মানে এই দুইটা রোধ সমান্তরালে আছে, দুইটা তড়িৎ মিলা একটা তড়িৎ মানে আবার আই এ রূপান্তরিত হয়ে ব্যাটারিতে ঢুকে গেছে। তার মানে আমার কি বুঝার কোনো লাভ আছে, মানে বাকি আছে যে এই দুইটা কিভাবে আছে সমান্তরালে আর এইটা কিভাবে আছে সিরিজে। অর্থাৎ বর্তনী সলভ করার সময় এই দুইটা মিলায়া একটা রোধ হবে। আর আমার তো তাও বুঝতে বাকি নাই, নূর স্যার সুন্দর করে শিখিয়ে দিছিল যে 6 ওহমের দুইটা সমান্তরালে আছে, তার মানে এখানে তুল্য রোধ 3 ওহম আর এখানে আছে কত 3 ওহম। তখন এই দুইটার মধ্য দিয়ে কি একই তড়িৎ যায় না, যেহেতু একই তড়িৎ যায় সেহেতু এই দুইটা মিলা কি হবে একটার মতো আচরণ করবে। আর যেহেতু সিরিজ মানে যোগ করে দিব, তাহলে 6 ওহম। আশা করি বুঝতে পারছো। এই টাইপের বর্তনী তো 3টা শিখাইলাম আজকে, এই টাইপের বর্তনী তো শিখাইলাম, আশা করি বুঝেছো, সমস্যা হওয়া উচিত না। এই বর্তনী থেকে একটা প্রশ্ন করছে, দেখো এই বর্তনী থেকে একটা প্রশ্ন করছে, দেখো কি বলছে। এই বর্তনীর প্রশ্নটা হচ্ছে এরকম যে R1 R3 তে তড়িৎ প্রবাহ সমান হয়। ভালো করে বোঝার চেষ্টা করো। এখান দিয়ে তড়িৎ দিলাম, এখানে I1 তড়িৎ যাবে, এখানে I2 তড়িৎ যাবে। তাহলে R1 এবং R3 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ জানতে চাইছে। তাহলে R1 এর মধ্য দিয়ে তড়িৎটা কি হবে বলতো I1। আচ্ছা এটাকে I1 ধরি, তাহলে আমার জন্য ডিফাইন করা সুবিধা হবে। এটা I1 ধরলাম, এটাকে I3 ধরলাম বা I2 ও ধরলাম, কোনো সমস্যা নেই। আসো তাহলে I1 কি R1 এর মধ্য দিয়ে গেছে, তাহলে আমার দেখতে হবে কি V বাই কত I1 তো R1 ছাড়া অন্য কারোর মধ্য দিয়ে যায় নাই, তার মানে V বাই কত R1। বুঝছো? তাহলে V হচ্ছে কি বলতো R1 এর দুই প্রান্তের বিভব V ধরলাম, আর R1 এর মানটা কত 6। মজার বিষয় খেয়াল করে দেখো, এই R1 এর সাথে R3 কি সমান্তরালে যুক্ত আছে, বুঝো তো এটা R1 এর সাথে R3 কেমনে আছে সমান্তরালে যুক্ত আছে। ফলে R1 এর বিভব পার্থক্য যা হবে R3 এর বিভব পার্থক্য কি তাই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি কখনো I2 বের করতে চাই, সেটা V বাই কত I2 কিন্তু R3 ছাড়া অন্য কারো মধ্য দিয়ে যায় নাই, তাহলে V বাই কত হবে R3 হবে। তাহলে V এর মানটা কত, V এর মানটা কত আমি জানি না, কিন্তু এইটা জানি যে V এর মানটা হচ্ছে কি R1 এর জন্য যা হবে R3 এর জন্য কি তাই হবে। R3 এর মান কত 6। কথা বুঝছো না বুঝো নাই? তার মানে কি দুইটা কি I1 এর মান যা হবে I2 এর মান কি ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। ঠিক আছে, এটা তোমাকে প্রথম টাইম বুঝাইলাম দেখে বলছি, নেক্সট টাইম থেকে আর এত কথা বলবো না। কেন বলবো না খেয়াল করো, আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এইখানে এই R1 আর R3 কেমনে আছে। R1 আর R3 সমান্তরালে আছে, আর যেহেতু দুইটা রোধের মান সমান, তাহলে কখনো যদি রোধগুলি একই মানের হয় আর তারা সমান্তরালে যুক্ত থাকে, তাহলে অবশ্যই তাদের মধ্যে দিয়ে সেম তড়িৎই যাবে। কারণ কি এই যে V/6 এটাও কি হবে V/6, এরকম 10টা যদি 6 ওহম সমান্তরালে যুক্ত হয়, তাহলে 10টার জন্যই সূত্র হবে কি V/6। তার মানে সবগুলির মধ্য দিয়ে একই তড়িৎ যাবে। তার মানে সমান্তরালে যুক্ত হইলেই কিন্তু এক তড়িৎ যাবে এরকম না, সমান্তরালে যুক্ত হয়ে যদি সেম মানের রোধ হয় তাহলে অবশ্যই তাদের মধ্য দিয়ে কি হবে সেম তড়িৎ যাবে। তার মানে 1 নাম্বার কথাটা সত্য। 2 নাম্বার কি বলছে R2 R3 এর ক্ষমতা সমান নয়। R2 আর R3 এর ক্ষমতা সমান না, আমার কাছে জিজ্ঞেস করছে। খেয়াল করে দেখো, তাহলে R2 এর যদি ক্ষমতা বের করতে চাই তাহলে কিভাবে বের করব, R2 এর ক্ষমতা বের করতে চাই তাহলে P = সূত্র কি বলতো, যেহেতু R এর মান দেওয়া আছে, ক্ষমতার তো অনেক সূত্র আছে, আমি কোন সূত্র ইউজ করব? ক্ষমতার তো অনেকগুলি সূত্র তোমাকে শিখাইছি। VI ক্ষমতা হচ্ছে V²/R, ক্ষমতা হচ্ছে I²R, অনেকগুলি সূত্র আছে, আমি কোনটা ইউজ করব? খেয়াল করো বাচ্চারা, 1 নাম্বার কথা হচ্ছে যেহেতু R1 R2 আর R3 এর কথা বলছে, খেয়াল করে দেখো R2 আর R3 এর কথা বলছে, রোধের মান দেওয়া আছে, তার মানে প্রথম কথা হচ্ছে এমন সমীকরণ ইউজ করতে হবে যেখানে রোধ আছে, তার মানে প্রথম সমীকরণ ইউজ করা যাবে না। 2 নাম্বার কথা হচ্ছে এই সূত্র ইউজ করলে বিভব লাগবে, এই সূত্র ইউজ করলে কারেন্ট লাগবে। তাহলে তোমার দেখতে হবে তোমার কোনটা মানে কোনটা বের করা সহজ, কোনটা তাড়াতাড়ি বের হয়। প্রথমে যদি চিন্তা করো এই R2 এর মধ্য দিয়ে পুরা বর্তনীর তড়িৎ যাইতেছে, R2 এর মধ্য দিয়ে কি যাইতেছে পুরো বর্তনীর তড়িৎ যাইতেছে, তার মানে তুমি যে কোনো ক্যালকুলেশনই বা করো না কেন এই বর্তনীর তড়িৎ বাইর করতেই হবে। তার মানে আমি যখন এই R2 এর ক্ষমতা বের করতে যাব তখন আমি
কোন সূত্রটা ইউজ করব? যেই সূত্রটার মধ্যে তড়িৎ আছে আর রোধ আছে, তার মানে কত I² R2, এই সূত্র ইউজ করব। আবার যখন আমি কি করব বলতো R1 এর কথা চিন্তা করব, যখন আমি R1 এর কথা চিন্তা করব তখন কি করব, ক্ষমতা যখন চিন্তা করলাম E1 এটার ক্ষমতা, তাহলে এটার মধ্যে তড়িৎ বাইর করার আগে বিভব বাইর করতে হয়। কেন? কারণ সে সমান্তরালে আছে। তার মানে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি অঙ্কটা করা যায়। এইখানে আমি যখন অঙ্কটা করতে যাব তখন দেখব কি বলতো, তড়িৎ বের করার আগে কি বের করতে হয়, বিভব বের করতে হয়। সেহেতু এইখানে আমরা কোন সূত্রটা ইউজ করব, V²/R1 ইউজ করব। কথা বুঝতে পারছো? তুমি ইচ্ছা করলে যে কোনো সূত্র দিয়েই করতে পারতা, কিন্তু চেষ্টা করতে হবে কত সহজে নির্ণয় করা যায়। তাহলে প্রথমে হচ্ছে P2 বের করব। P2 বের করার জন্য কি লাগবে, এই R2-র মধ্য দিয়ে তড়িৎ লাগবে। R2-র মধ্য দিয়ে কি যায়, পুরা বর্তনীর তড়িৎটাই যায়। সেহেতু আমরা কি করব, প্রথমে পুরা বর্তনীর তড়িৎ বাইর করি, E/R। ই এর মান কত, পুরো বর্তনীর ই এর মান দেওয়া আছে 3, আর আর এর মান আমরা একটু আগে 6 ওহম বের করছিলাম। তাহলে কত বলতো, 3/6, তার মানে কত বলতো, হাফ এম্পিয়ার। তাহলে আমরা যদি এখানে হাফ স্কোয়ার বসাই, আর R2-র মান কত, R2-র মান কত বলতো 3, তাহলে কত আসলো বলতো 3/4 ওয়াট। নিশ্চয়ই বুঝতে পারছো? একই রকম ভাবে আমি যদি কি বের করি বলতো, বিভব বের করতে চাই, R1 R2-র যদি বিভব বের করতে চাই, দেখো এই যে R1 আর R3-র বিভব একই রকম হবে। কেন? কারণ তারা সমান্তরালে আছে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে বিভবের সূত্র কত বলতো, IRP। I এর মান কত বের করলাম, হাফ, আর RP-র মান কত বের করলাম বলতো 3। তাহলে কত হইলো বলতো 3/2। তার মানে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, এখানে বিভবের মান 3/2², আর R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 6। 3/2² মানে কত বলতো 9/4, আর নিচে কত বলতো 6। তাহলে এখানে যদি আমি কাটি, তাহলে 3 3 9, এখানে কত বলতো 3 2 6, 4 2 8, তাহলে 3/8 ওয়াট। তাহলে আমার P2-র মানটা হইলো হাফ ওয়াট, আর P1 এর মান হইলো কত বলতো 3/8 ওয়াট। তার মানে তাদের ক্ষমতা সমান নয়, এটাও সত্য কথা। তোমরা কি সবাই আমার কথা বুঝছো? একটু জটিল হয়ে গেল কথাগুলি, একটু জটিল হয়ে গেল কথাগুলি, কিন্তু আসলে বুঝলে ভালোই লাগার কথা। আচ্ছা, যদিও তোমরা এইভাবে অ্যানালাইসিস করে শিখো না, আমি যতটুকু জানি, মুখস্থ করে লও। অপু 10-20 গুণা দাগায় লও, আজকে থেকে আর দাগায়ও না, হ্যাঁ প্লিজ। R1 R2 R3 বিভব পার্থক্য সমান, আমাকে জিজ্ঞেস করছে R1 R2 আর R3 বিভব পার্থক্য সমান। R1 R2 R3 বিভব পার্থক্য সমান নাকি আমি জানতে চাই। একটা বিষয় খেয়াল করে দেখো, R1 এর বিভব পার্থক্য মানে কি বলতো, তুল্য রোধের বিভব পার্থক্য। আর R2-র বিভব পার্থক্য মানে কি, R2-র বিভব পার্থক্য। এখন এই R1 এর বিভব পার্থক্য যখন বের করতে যাব, তখন R1 এর সাথে কে সমান্তরালে আছে বলতো, R1 এর সাথে R3 সমান্তরালে আছে। তাহলে এই R1 আর R3 মিললে আমার যে বর্তনীটা হইছে, মানে এটা হচ্ছে RP আর এটা হচ্ছে কি বলতো R2। তাহলে এই RP-র মান হচ্ছে কত 3, এই R2-র মানও কত বলতো 3। তার মানে দুইটা রোধের মান কি একই না? ফলে এইটার বিভব পার্থক্য যা হবে, এইটার বিভব পার্থক্য কি আলাদা হবে? আলাদা কিন্তু হবে না, যদিও তারা সিরিজে আছে। এতদিন নূর স্যার তোমাকে শিখাইছে সিরিজে বিভব পার্থক্য ভিন্ন, কিন্তু সিস্টেমের কারণে এখানে বিভব পার্থক্য সেম হয়ে গেছে। কেন? কারণ এই RP-র মান যা, R2-র মান কি তাই, এবং তাদের মধ্য দিয়ে একই তড়িৎ, পুরা বর্তনীর তড়িৎটাই যাবে। আর বিভব পার্থক্য বের করার জন্য তো দুইটাই লাগে, I লাগে আর R লাগে। তাহলে I এর মান দুইটার মধ্য দিয়ে সেম, দুইটার R এর মান কোইন্সিডেন্টালি সেম হয়ে গেছে। সেজন্য এদের মধ্য দিয়ে কি হবে, সেম তড়িৎই যাইতে হবে এবং সেম বিভবই তাদের হবে। সেজন্য এই 3 নাম্বারটাও সঠিক। তাহলে অ্যান্সার হবে 1 2 3। যদিও অ্যান্সার নাই, হয়তো আমার উঠাইতে ভুল হইছে, তাহলে 1 + 2 + 3 হবে অ্যান্সার। অনেক জটিল একটা প্রশ্ন সলভ করলাম আমরা, বুঝছো কিনা দেখো। বুঝছো কিনা দেখো, এরকম কি কেউ আছো বুঝো নাই? এরকম কি কেউ আছো যে আমি যা বুঝাচ্ছি তা বুঝো নাই? একটু কমেন্টে জানাও। অনেক মজার একটা প্রশ্ন সলভ করছি। তোমরা কি করবা, আমি ক্লাসটা শেষ করার পরে তোমরা এই প্রশ্নটা আবার নিজেরা সলভ করবা।
আমি ক্লাসটা শেষ করার পরে তোমরা কি করবে বলো তো, এই প্রশ্নটা আবার নিজেরা সলভ করবা, দেখবা পারো কিনা। হ্যাঁ, মনে রাখো। আসো আগাই দেখি, এক বোর্ডই তো সলভ করতে পারলাম না। 17, 18 দেখো কি বলছে। দেখো কি বলছে, চিত্রের আলোকে, আচ্ছা চিত্রের আলোকে রোধত্রয়ের রোধগুলির বিভব পার্থক্য একই, কারণ কি বলছি একই তড়িৎ সবার মধ্য দিয়ে যাবে, যদিও বিভব পার্থক্য ভিন্ন হওয়ার কথা। কেন? কারণ তারা তো সিরিজে আছে, তাহলে নূর স্যার এতদিন শিখাইছে সিরিজে থাকলে বিভব পার্থক্য সেম হবে না, ভিন্ন হবে। কিন্তু এখানে সেম কেন হচ্ছে? কারণ তাগো রোধগুলির মান সেম, সেজন্য এইটার বিভব পার্থক্য যেইটা, এইটার বিভব পার্থক্য কিন্তু সিস্টেমের কারণে সেইটা হইতেছে। কেন সিস্টেমের কারণে? কারণ এটার দুই প্রান্ত এটার দুই প্রান্ত সেম না, কিন্তু দুই প্রান্তের মাঝখানের রোধ আর এটার দুই প্রান্তের মাঝখানের রোধটা সেম, এবং তাদের মধ্য দিয়ে সেম তড়িৎ যাচ্ছে, সেই সিস্টেমের কারণে সেম হচ্ছে। কিন্তু আসলে কিন্তু যেহেতু তারা সিরিজে আছে, একই রকম বিভব হওয়ার কথা না। সিরিজে থাকলে তড়িৎ এক হবে, বিভব ভিন্ন হবে। কিন্তু যেহেতু সিরিজে আছে এবং তাদের কি হয়েছে বলতো, রোধের মান সেম হয়েছে, সেজন্য তাদের বিভব পার্থক্যও কি হবে, সেম হবে। তার মানে এটা সত্য কথা, রোধত্বয়ের বিদ্যুৎ প্রবাহ একই, যেহেতু তারা সিরিজে আছে তাহলে বিদ্যুৎ তো এক হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। তুল্য রোধ 15 ওহম, 3টা যোগ করো 15, তার মানে তুল্য রোধ 15, তার মানে 1 2 3। আশা করছি বুঝেছো। বর্তনীর তড়িৎ প্রবাহের মান বাইর করা কি কোনো বিষয়? ই বাই কত, স্মল আর নাই ক্যাপিটাল আর, তাহলে ই এর মানটা কত? ই এর মান হচ্ছে 15, আর 3টা মিলা 15, তার মানে কত, 1 এম্পিয়ার। ডান, নিশ্চয়ই কঠিন লাগে নাই। 19 নাম্বার আসো, একটি বাল্বের গায়ের মধ্যে, বিখ্যাত প্রশ্ন, তোমাদের পরীক্ষায় যদি এই প্রশ্ন আসে অবাক হওয়ার কোনো কারণ নাই, কারণ প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসবে, আমি বলে দিলাম। যদি না আসে আমার হাতের কবজি কেটে লয়ে যাইছি, আসবে এটা আমি শিওর। তাহলে আসো দেখি কি হয়েছে সমস্যা। বাল্বের রোধ কত? বাল্বের রোধ কত বলছে, এখানে ক্ষমতা দেওয়া আছে P = 100 ওয়াট, V = 220 ভোল্ট। ঠিক আছে, তাহলে পি আর ভি এর সাথে থেকে কি বাইর করতে বলছে, রোধ বাইর করতে বলছে, কোনো বিষয়। পি = কত, V² কত আর, আন্দার বাই কানাও পারার কথা। বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান কত, পিভি দিয়ে আছে, আই বাইর করতে বলছে, তাহলে পি = কত, VI। পারবা না? পারবা না? দেখো তো, এটা যে না পারো, এইটা যে না পারো তার জন্য পুলিশে দিয়ে দেওয়া উচিত। বাচ্চারা, আমরা তোমাদেরকে 8:30 থেকে ক্লাস শুরু করেছিলাম, আমরা মনে করেছিলাম আমরা শেষ করতে পারবো, কিন্তু আমরা যেহেতু শেষ করতে পারি নাই, আমরা এই পর্যন্তই শেষ রাখলাম। ঠিক আছে, কালকে আবার একটা ক্লাস নিব তোমাদের এই চলতরিতের উপরই কালকে ক্লাস নিব। কালকের ক্লাসটা তোমাদের নেক্সট ক্লাস কালকে নিব, কারণ আমরা চলতরিতটাই সপ্তাহে সলভ করে লইতে চাই। নেক্সট ক্লাস হবে, এই যে দেখছো বোর্ড কোশ্চেন 16 পড়াবো, যেভাবে 20টা প্রত্যেকটা দৈরা দৈরা অ্যানালাইসিস করে পড়াইছি, সেরকম 16 আর 17টাও প্রত্যেকটা দৈরা দৈরা পড়াইতে চাই। এখন কালকে তোমাদের ক্লাস কখন নিলে তোমাদের সুবিধা হয়? কালকে আমরা ক্লাসটা নিতে চাইতেছি 3:30টার সময়। কালকে ক্লাসটা নিতে চাই 3:30টার সময়, 2017 সলভ করব। হাঁটলে কি কাজ করা হয় নাকি? একজন একটা প্রশ্ন নিয়ে একদম মরে যাইতেছে যে স্যার আমি হাঁটতেছি, আমি কি কাজ করছি না করি নাই? আমি হাঁটতেছি, আমি কি কাজ করছি না করি নাই? খুব মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করো। এটা হচ্ছে তুমি হাঁটতেছো, সামনের দিকে যাইতেছো, তাহলে তুমি সামনের দিকে যখন যাইতেছো, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যখন সামনের দিকে যাইতেছো, তোমার উপর, এটার সাইন্টিফিক্যালি অনেক কাহিনী আছে, জাস্ট এতটুকু জেনে রাখো, তোমার ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। আর তুমি যাইতেছো কোন দিকে? সামনের দিকে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কৃত কাজ কত? W = Fs cos 90 ডিগ্রি। F মানে এখানে mg,
আর এস তো থাকলোই, cos 90 এর মান কত বলো তো? 0। 0-র সাথে পৃথিবী গুণ করলেও কি 0। এখন বুঝে নাও কাজ হইছে না না হইছে। আমাকে আরেকজন একটা প্রশ্ন করছে, দেখো তোমরা, যদি কোনো বস্তুকে ভূমি থেকে 50 মিটার উপরে রাখি তবে বস্তুতে বিভব শক্তি জমা হয়। আইনস্টাইন এর সূত্র অনুযায়ী m = E/c² অনুযায়ী বিভব শক্তি E কে c² দিয়ে ভাগ করি তাহলে বস্তুর এক্সট্রা ভর পাওয়া যায় না। ঠিক সেরকম গতিশীল বস্তুর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে না, তাহলে বলা যায় না যে ভর আপেক্ষিক। না না, আইনস্টাইনের সূত্র তো তুমি এই বস্তুর জন্য অ্যাপ্লাই করতে পারবা না বাবা। আইনস্টাইনের সূত্র E = mc² শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি কোনো ভ্যালু হবে। 0.6c বা c এর 60 থেকে 100% এর মধ্যে হবে। আলোর বেগ থেকে কোনো বস্তুর বেগ বেশি হইতে পারবে না, কিন্তু আলোর বেগের যদি কমপক্ষে 60 থেকে 100% হয়, অর্থাৎ আলোর বেগের 60% থেকে শুরু করে সামনের দিকে হয় কোনো বস্তুর বেগ, কেবলমাত্র তখনই আইনস্টাইনের আপেক্ষিক থিওরি অ্যাপ্লাই করতে পারবা। এছাড়া E = mc² এবং আপেক্ষিকতার কোনো রুল অ্যাপ্লাই করতে পারবা না। আমার কথা কি বুঝেছো? নাফি খান, আমার কথা কি বুঝেছো স্যার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা 3:30টায় আগামী দিন ক্লাস করব, সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হইলো। একজন লেখছে তার অফলাইন ক্লাস আছে সেজন্য সে থাকতে পারবে না। এখন আসলে অফলাইন ক্লাস করা উচিত না, পৃথিবীর যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, অফলাইন ক্লাস করা উচিত না। দেখো তারপরও তোমাদের ইচ্ছা, আমরা 3:30টায় কালকে ক্লাস নিতে চাই। হ্যাঁ, ক্লাস করো, এরকম মজা পাইবা। ঠিক আছে, আজকে আশা করি ক্লাসে মজা পাইছো নাকি? ভালো থাকো, আসসালামু আলাইকুম ফর টুডে। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমরা রাত্রে 10টায় আবার লাইভে আসতেছি। তোমাদের জন্য আমরা এনডিসি এবং এইচসিসির অ্যাডমিশনের জন্য আমরা একটা গ্রুপ খুলছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের? ঠিক আছে, সেই গ্রুপে আমরা ক্লাস আজকে 10টায় ভার্নিয়ার স্কেল নিয়ে অনেক মজার মজার কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই ভার্নিয়ার স্কেল বুঝো, মুখস্থ করছো, অনেকেই কিছুই বুঝো না। আজকে আমরা দেখবো আসলে V = আমরা যে ভার্নিয়ার স্কেলের যে L+m × VC সূত্রটা ইউজ করছি, এটা কোত্থেকে পাইছি, m+v × VC সূত্র ইউজ করে কোত্থেকে পাইছি, কিভাবে আসছে, এগুলি নিয়ে ডিটেলস কথা বলবো তোমাদের সাথে। সেহেতু সবাইকে রাত 10টায় আমাদের এনডিসি এইচসিসির যে অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশনের গ্রুপ আছে সেখানে উপস্থিত থাকতে বলা হইলো। তোমরা অনেক কিছুই শিখতে পারবে, তোমাদের জন্য দরকার আছে এগুলি। ভালো থেকো, আসসালামু আলাইকুম। কালকে এমসিকিউ পড়াবেন না সিকিউ পড়াবেন? কালকে আমরা এটা অবস্থা বুঝা ব্যবস্থা 2017-র এমসিকিউ শুরু করব, তারপরে 2020-এর সিকিউ শুরু করব। 1-1.5 ঘন্টার মধ্যে যতটুকু পড়াইতে পারি। ঠিক আছে, যেভাবে ভাঙিয়ে ভাঙিয়ে পড়াইছে এইভাবে একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।